উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টি খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যতটুকু গাছ কাটা হবে তার থেকে বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ দিবস ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোর তাগিদ দিয়ে বলেন, বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগ বাজারে আনা হচ্ছে। রিপোর্ট করছেন ফাহাদ মাহমুদ। ভূমি সম্পদের অপরিণাদর্শী ব্যবহারে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে ভূমির অবক্ষয়। পরিস্থিতি মোকাবেলায় ২০৩০ সাল নাগাদ রূপরেখা নির্ধারণ করেছে জাতিসংঘ। অন্যথায় পরবর্তী ১৫ বছরে ১৩৫ মিলিয়ন মানুষ খরার কারণে উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে পড়বে। জলবায়ু পরিবর্তন ও এর অভিঘাত বাংলাদেশের জন্য চরম বাস্তবতা। ফলে বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে বিএনপি জামাত হাজার হাজার বৃক্ষ নষ্ট করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সরকারের নানা পদক্ষেপে এখন বনায়নের পরিমাণ ২৫% উন্নীত হয়েছে বলে জানান সরকার প্রধান। ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয় তো যত গাছ কাটবে তার থেকে ৩ গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি। পরিবেশের উপর প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সরকার প্রধান বলেন, ভবিষ্যতে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাড়ানো হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনো ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা। পরে বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে ৭টি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। তবে আগের নির্বাচনগুলোর মতো এবারও ভোটার উপস্থিতি তুলনামূলক কম। এদিকে চট্টগ্রামের পটিয়ায় ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয় ২ জন। ময়মনসিংহের নান্দাইলে জাল ভোট দেয়ায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার কিছুটা বাড়তে থাকে। স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে বিভিন্ন বয়সী ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। এবার মাত্র ৬টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হচ্ছে। বাকি ৫৬টিতে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে। এদিকে বন্যার মধ্যেই সিলেটের জকিগঞ্জ ও কানাই উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। পানিবন্দী মানুষ নৌকায় করে এসে ভোট দিচ্ছেন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোট গ্রহণ হবে। পানিতে আসছি আমরা ভোট দিতে। আমাদের বাড়ি রোডের পাশে। বাড়িঘর তো অনেক বাড়িঘর মারা, আমরা আইছি নৌকায় ভোট দিতাম। ভারতে ভোটাধিকার রয়েছে বলেই মোদী সরকার তৃতীয় মেয়াদে নিরঙ্কুশ বিজয় পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই। ১৯৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত তারা নির্যাতন করেছে। সেই বাকশালী কায়দায় তারা এখনও দেশ শাসন করছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ১৫ বছর ধরে এই সরকার গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তারা যে অন্যায়ভাবে
আমাদের সমস্ত ন্যায্য পাওনা যেগুলো সেগুলো আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কোনো কিছু করতে পারছে না। আমাদের পানির হিস্সা দেয় না, আমাদের তিস্তা পানির হিস্সা দেয় না, ফারাক্কার হিস্সা দেয় না। 154টা নদী, অবিভক্ত নদী, সেই নদীগুলোর আমরা পানির হিস্সা পাই না। সীমান্তে আমাদের হত্যা হয়, সেই সম্পর্কে একটা টু শব্দ করে না। এদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই এনডিএ জোটেই ক্ষমতায় থাকছে, যেহেতু একই জোট ক্ষমতায় থাকছে সুতরাং আমাদের সম্পর্ক সবসময় যেভাবে অত্যন্ত গভীর আন্তরিকতাপূর্ণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল সেটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আর দ্বিতীয়ত আমাদের সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক ভারতবর্ষের সাথে এবং ভারতবর্ষের জনগণের সাথে। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 30 জুন। তার আগের দিন 29 জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 30 জুন থেকে শুরু হয়ে সেটি 11 আগস্ট 2024 শেষ হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া গত 31 মে বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে আবার কর্মী পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। সকালে রাজধানী স্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। তবে প্রতিমন্ত্রী জানান ওই দেশে কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়ান সরকারের কাছে আবারও অনুরোধ করা হবে। এছাড়া যেসব কারণে 31 মের পর প্রায় 17,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তা অনুসন্ধানের পর জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। জাতীয় চা দিবসে শ্রেষ্ঠ চা রপ্তানিকারক হিসেবে পুরস্কার পেয়েছে আবুল খায়ের গ্রুপ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪র্থ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আবুল খায়ের গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ চৌধুরী। চা শিল্পে অবদান রাখা 8 ক্যাটাগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও দেওয়া হয় জাতীয় চা পুরস্কার 2024 সম্মাননা। এ সময় শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে উৎপাদন ও আয় বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের প্রতি আরও আন্তরিক হতে চা বাগান মালিকদের প্রতি পরামর্শ দিয়েছেন। Prime Minister Sheikh Hasina today said Bangladesh is one of the pioneers in the world in terms of coastal afforestation. The Premier said this while addressing a program arranged in the capital to mark the World Environmental Day. In the function, she also opened the Environment Fair, the national campaign for tree plantation and the tree fair. The Prime Minister urged all to plant trees in every possible place and make rooftop gardening to gain financially relief from temperature and thus protect the environment. She said everyone should at least plant a fruit-bearing tree, wood tree and herbal tree. 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। The third session of the 12th National Parliament has started in the afternoon. It is the first budget session of the present stint of the Awami League government came to power through the general election on 7 January this year. Finance Minister Abul Hassan Mahmood Ali will place the national budget in the session. The size of the proposed budget is expected to be around Taka 7.97 lakh crore. Controlling the rising inflation is likely to get the top priority in the budget. The fourth phase of the country's 6th Upazila Council election was held in 60 Upazilas today. The voting began at 8 a.m. and continued till 4 p.m. and the vote counting has started. However, polling in 20 Upazilas postponed due to Cyclone Remal will be held on 9 June. No major untoward incident happened in the polls this time. There were minor allegations of violence and irregularities in a couple of places, but it had no impact on the election. However, the voter turnout was as low as before.
The Malaysian government won't reconsider the 31st May deadline for Bangladeshi workers' entry into the Southeast Asian country. High Commissioner to Bangladesh Hasna Hashim said this today while speaking to reporters at the Expatriates Welfare and Overseas Employment Office after a meeting with the State Minister Shafiqur Rahman Chaudhry. This is not particular to Bangladesh but applicable to all 15 source countries, she said, adding that she will convey the Dhaka's message to Kuala Lumpur. আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন The whole Malaysian government, we stick to the deadline. But visa is issued in 2 June. What do you say about this? Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. Indian Prime Minister Narendra Modi is expected to be sworn in for a record-equalling third term on 8th June after key allies pledged their continued support a day after a humbling election verdict that saw his party lose its majority in parliament. Modi, a populist who has dominated Indian politics since coming to power in 2014, will for the first time need the support of regional allies whose loyalties have wavered over the years, which could complicate the government's reform agenda. Two allies in his National Democratic Alliance coalition, the Telugu Desam Party, a key regional player in the southern state of Andhra Pradesh, and the Janata Dal United, which rules the northern state of Bihar, pledged their support. The federal cabinet met today and recommended the dissolution of parliament, a constitutional formality before Modi can form a new government. Foreign Minister Dr. Hassan Mahmood today congratulated the winning alliance led by BJP and the people of India for exercising their democratic rights in the just held election in India. একই এনডিএ জোটেই ক্ষমতায় থাকছে, যেহেতু একই জোট ক্ষমতায় থাকছে সুতরাং আমাদের সম্পর্ক সবসময় যেভাবে অত্যন্ত গভীর আন্তরিকতাপূর্ণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল সেটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আর দ্বিতীয়ত আমাদের সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক ভারতবর্ষের সাথে এবং ভারতবর্ষের জনগণের সাথে। Addressing a program today, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said Narendra Modi's government didn't get single majority as Indians have voting rights. তারা যে অন্যায়ভাবে আমাদের সমস্ত ন্যায্য পাওনা যেগুলো সেগুলো আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কোনো কিছু করতে পারছে না। আমাদের পানির হিস্সা দেয় না, আমাদের তিস্তা পানির হিস্সা দেয় না, ফারাক্কার হিস্সা দেয় না। 154টা নদী, অবিভক্ত নদী, সেই নদীগুলোর আমরা পানির হিস্সা পাই না। সীমান্তে আমাদের হত্যা হয়, সেই সম্পর্কে একটা টু শব্দ করে না। বাজেট ঘাটতি সহনীয় রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতিকে স্থিতিশীল রাখাই আসছে অর্থ বছরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আয়েশা ওয়াসিকা খান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি আরও জানান, মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। রোকনউদ্দিনের রিপোর্ট। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথম বাজেট সংসদে পেশ করা হবে বৃহস্পতিবার। সেই বাজেটে স্বপ্ন পূরণের লক্ষ্য আর বাস্তবতার ব্যবধান কতটুকু, সাথে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কোন বিষয়গুলো, এমন প্রশ্ন ছিল অর্থ প্রতিমন্ত্রীর কাছে। বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীলতা বজায় রাখার ব্যবস্থা করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। আর মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে রাজস্ব নীতি গ্রহণ করা হচ্ছে। আর প্রবৃদ্ধি অর্জনের ধারাটাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী রাখার প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান আয়েশা ওয়াসিকা খান। 2024-এর নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহারের পরে এটা প্রথম বাজেট। তো সেই অনুযায়ী
ইশতেহারে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেসব বিষয়ে অগ্রাধিকার আছে, সেগুলোকে এই প্রস্তাবিত বাজেটে সেগুলোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে সামাজিক বেষ্টনীর আওতা অর্থাৎ দরিদ্র মানুষজনকে সহায়তার হার আরও বাড়ানো এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বিশেষ নির্দেশনা থাকবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কেন শ্রমিক পাঠানো গেল না তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দল মত নির্বিশেষে সবার জন্য সরকার কাজ করে, কে কোন দলের সমর্থক তা বিবেচ্য নয় বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেলে সংসদের বাজেট অধিবেশন বসে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কেন শ্রমিক পাঠানো গেল না এ বিষয়ে প্রশ্ন করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। মালয়েশিয়াগামী 31,000 যুবকের ভাগ্য অনিশ্চিত, স্বপ্ন ভেঙ্গে চুরমার। 17,000 কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল, 31শে মের মধ্যে পাঠানো যায় নাই। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি নানামুখী উদ্যোগের পরও সাধারণ মানুষ বিদেশে চাকুরির জন্য দালালের আশ্রয় নেয়। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। সরকারের নেয়া নানা প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষ উপকৃত হবে কিনা সেটা বিবেচনায় নিয়েই তার সরকার প্রকল্প হাতে নেয়। যেহেতু বহুদলীয় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এটা তো মত পথ ভিন্নতা থাকবেই। আমরা কাজ করব সুষম উন্নয়ন, প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে, যে সে দলমত নির্বিশেষে যেই হোক সে সেই সেবাটার জন্য পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। এই যে আমি ঘর দিচ্ছি, আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী লীগ করে তাকে দেবো, আওয়ামী লীগ না করে দেবো, তা তো নয়। ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে, সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না, বড় কথা সেই দেশের নাগরিক। এর আগে অধিবেশনের শুরুতেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল দুদকে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বিকেলে দুদক কমিশনার জহুরুল হক একথা জানান। এদিকে বেনজির আহমেদ সিঙ্গাপুরে গেছেন বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তামজিদ সুমনের রিপোর্ট। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে 6 জুন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে তলব করে দুদক। যদিও বেনজির দেশের বাইরে গেছেন কিনা এমন কোনো তথ্য জানে না সংস্থাটি। তবে দুদকের তলবে সাড়া দিয়ে বেনজির যে বৃহস্পতিবার হাজির হচ্ছেন না সেটি এখন পরিষ্কার। কারণ বুধবার বিকেলে আইনজীবীর মাধ্যমে এরই মধ্যে 15 দিনের সময় চেয়ে আবেদন করেছেন তিনি। উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে বোধ হয়। এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইওর ব্যাপার। শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে, কত চেয়েছে আমি জানি না। আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়, যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির সিঙ্গাপুরে আছেন বলে ধারণা করা হচ্ছে। আশা প্রকাশ করে বলেন, অভিযোগ মোকাবেলা করতে নিশ্চয়ই তিনি দেশে ফিরবেন। তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি, সে হয়তো ফিরে আসবেন, এগুলি ফেস করবেন তিনি, আমরা এটাই মনে করি। যদি তিনি দেশের বাইরে যানও, তাহলে তো ইমিগ্রেশন একটা এন্ট্রি বা তিনি গেছেন কিনা কোনো থাকে, তো সেই ধরনের কোনো তথ্য আপনার কাছে? দেখুন আমি আগেই বলেছি, যাদের উপরে নিষেধাজ্ঞা থাকে তাদেরগুলো শুধু আমরা দেখি, এরপরে কে কখন কিভাবে যায় সেগুলো তো আমাদের লক্ষণীয় নয়, কারণ কোর্টের থেকে তো তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এমপি আজিম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ মিলে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত মাংসের টুকরো আজিমের কিনা
তা ডিএনএ টেস্টের পরেই জানা যাবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে মানুষের ভোট দেওয়ার অধিকার রয়েছে বলেই মোদী সরকার তৃতীয় মেয়াদে নিরঙ্কুশ বিজয় পায়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের ভোটাধিকার নেই। ৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগ দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে। বাকশালে সে প্রেতাত্মারা এখনো জোর করে ক্ষমতায় বসে দেশ শাসন করছে। তিনি অভিযোগ করেন, সাবেক আইজিপি বেনজিরের মতো লোকদের দিয়ে গত ১৫ বছর এই সরকার গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করেছে। মির্জা ফখরুল আরও বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী ৩ বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন, সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে কোন একটা দেশের এয়ার বেস করতে দেওয়ার জন্য, আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কোনো দলের সাথে বাংলাদেশের সম্পর্ক নয়, সম্পর্ক সরকারের সাথে। তাই সে দেশে কে ক্ষমতায় যাবে তা গুরুত্বপূর্ণ নয়। সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ভারতীয় জনগণ, ভারতের ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাজনীতির ধারা চলতে থাকবে। কে এলো কে গেল এটা আমাদের বিষয়। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সাথে। নরেন্দ্র মোদীর নতুন জোট সরকার থেকে তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে। নির্বাচনের ফলাফলে খানিকটা চমক থাকলেও মোদীর ক্ষমতার মসনদ অটুট থাকায় বাংলাদেশের সাথে সম্পর্ক এবং নীতি অনেকটাই অপরিবর্তিত থাকবে বলেও মনে করছেন দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মুকসিমুল হাসানের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের সূচকগুলো সবসময় আলোচনা এবং আগ্রহের কেন্দ্রে থাকে রাজনীতি, কূটনীতি সহ সব মহলে। প্রতিবেশী দেশটির লোকসভা নির্বাচন, নতুন সরকার গঠন নিয়েও যার কমতি নেই। চুলচেরা বিশ্লেষণ চলছে নতুন সরকারের সাথে সামনের দিনে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিয়ে। সরকার তো পরিবর্তনই হয়নি, কাজেই পরিবর্তন দ্বিপাক্ষিক সম্পর্কে হবে কেন? যেরকম এতদিন ছিল, দুই পক্ষই বলছিল যে স্বর্ণযুগ চলছে, খুব ভালো সম্পর্ক, সেটাই দুই পক্ষ বলতে থাকবে। নরেন্দ্র মোদী এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে যে ওভার দি ইয়ার তাদের মধ্যে ব্যক্তিগত কেমিস্ট্রিটা অনেক সমঝোতাপূর্ণ। সেই হিসাবে আমার মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার যে আগের যে তাদের যে সম্পর্ক বাইল্যাটারাল এবং সাউথ এশিয়ান পার্সপেক্টিভে যে সম্পর্ক, সেগুলো হয়তো অব্যাহত থাকবে। পরপর দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করলেও এবার মোদীকে নির্ভর করতে হচ্ছে জোটের শরিকদের উপর। তাছাড়া পশ্চিমবঙ্গে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এমন প্রেক্ষিতে অভিন্ন নদীর ন্যায্য হিস্সা সহ ভারতের নতুন সরকারের কাছ থেকে বাংলাদেশ কতটা স্বার্থ আদায় করতে পারবে? গত 10 বছর যাবত আমরা শুনে আসছি উভয় পক্ষ থেকে, প্রথম দিকে আমাদের পক্ষ থেকে প্রচুর বলা হতো, এখন আর অতটা হয় না। যখন দেখা হয় যে হ্যাঁ এটা সমাধান হবে, এটা সমাধান হবে, এটা সমাধান হবে, এই অমুক তারিখে হবে, অমুকের এই ইলেকশনের পরে হবে, তারপরে যে আশা করা যায় আগামী বছর হবে, এই করতে করতে কিন্তু আমরা 10 বছর পার করেছি। তিস্তা যেটা আমাদের অনেক অনেক কাঙ্ক্ষিত চুক্তি, সেটা কিন্তু বিভিন্ন ইয়েতে কিন্তু এটা পিছিয়েছে। তো এখন সেই ক্ষেত্রে কেন্দ্রে বিজেপি এবং আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবারও তিনি যেহেতু সংখ্যাগরিষ্ঠতা এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, ফলে এই চুক্তির ব্যাপারে তিনি কতটা আন্তরিক হবেন সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে ভারত সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান। এর আগে 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকুরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর সরকারি চাকুরিতে 9ম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এই রায়ের ফলে কোটা পদ্ধতি পুনরায় বহাল হলো। উপজেলা নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হওয়াকে সাফল্য হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে তিনি আরও জানান, চতুর্থ দফার ভোটে ভোটার উপস্থিতি ছিল 34.33%। সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপারে আমরা খুবই সন্তুষ্ট, নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। না, যে নির্বাচনটা কোনো রকম মেজর কোনো ইনসিডেন্ট, আমরা বিশেষ করে সহিংসতা হয়নি, সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু। কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ, এগুলো পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না। এগুলো অনেক কিছু আছে যারা বিচার বিশ্লেষণ করবেন, তখন ওদের কাছ থেকে যদি আমরা তথ্যপাত্র পাই তাহলে আমরা সেটা নিজেরা দেখতে পারি। আন্তর্জাতিক সংবাদ। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্তের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে একথা জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। বলেন, সাম্প্রতিক মন্তব্যগুলো যদি সত্যি আমেরিকাকে ইঙ্গিত করে বলা হয় তাহলে এগুলো সঠিক নয়। এছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়ে মিলার বলেন, মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। নোবেলজয়ীকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে উদ্বেগ রয়েছে। মুখপাত্র আরও বলেন, শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে। নিজের দেশে মূল্যায়ন না পেয়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এবার কোচ হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করা শুরু করেছেন এক ঝাঁক বাংলাদেশি সাবেক ক্রিকেটার। ইতোমধ্যে সাবেক পেসার তাপস বৈশ্য নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন কোচ হিসেবে। সোহরাওয়ার্দী শুভ স্থানীয় লিগগুলো খেলার পাশাপাশি তরুণদের দিচ্ছেন ক্রিকেটে হাতে খড়ি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। এই তো সেদিনও দুজনে দেশের ক্রিকেটে ছিলেন নিয়মিত চেহারা। তাপস বৈশ্যের বেশ আগেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ। নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি থেকে নেমে আসা সোহরাওয়ার্দীও জানেন জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আর তার নেই। তাদের আশা ভরসার বড় জায়গা ছিল স্থানীয় লিগগুলোতে ক্রিকেটার ও কোচ হিসেবে জায়গা করে নেয়া। কিন্তু ক্রিকেটার পরবর্তী জীবনটা শঙ্কার মুখে পড়ায় ভবিষ্যতের কথা ভেবে পাড়ি জমিয়েছেন তাপস সবার আগে যুক্তরাষ্ট্রে। এখানে ভারতীয়দের অধীনে পরিচালিত ক্রিকেট স্কুলে তিনি অন্যতম প্রশিক্ষক। কোচিং প্রশিক্ষণ থাকার পরও বাধ্য হয়েই তিনি বেছে নিয়েছেন বিদেশে ক্যারিয়ার গড়ার চ্যালেঞ্জ। ভালোই যাচ্ছে, ভালো লাগে। এই দেশে ছোটো আকারে হলেও ক্রিকেটের সাথে আসি এবং আমরা একটা একাডেমি যেটা দাস অ্যাডভেঞ্চার, এটা রান বাই ইন্ডিয়ান পিপুলস, সো ওইটাতে আমরা কাজ করতেছি। আমি বিগিনিং থেকে ওইটার সাথেই, তারপরে এখনও কীভাবে এখনও পারি একটু একটু করে খেলতে এবং খেলতেছি। লাস্ট ইয়ার আমি ওদের মেইন স্ট্রিমে মাইনর লিগের কোচ কাম প্লেয়ারও ছিলাম। দেশের পরিস্থিতি এবং নিজের এই জায়গা সব কিছু চিন্তা করে দেখি না, ভালোই আছে, বেশ ভালোই। এমন উদাহরণে বড় প্রশ্ন হয়ে যায়, পেশা হিসেবে ক্রিকেট কি তবে বাংলাদেশে এখনও প্রাতিষ্ঠানিক রূপে যেতে পারেনি? তো এদের সাথে আমার একটা রিলেশন ছিল যে ক্লাবগুলো এখানে থাকে, তো ওরা আমাকে বললো যে ওয়াই ডোন্ট ইউ জয়েন আওয়ার ক্লাব, আমাদের ক্লাবে খেলো এবং আমাদের একাডেমি আছে, এখানে কোচিংও করা। তো যখন ওরা আমাকে এই অফারটা দিল যে কোচিং প্লাস খেলার জন্য, তখন আমি চিন্তা করলাম যে অফকোর্স আমাকে তো এই সিদ্ধান্তটা নিতেই হবে ইন 2 years or 3 years টাইম। সো আমি সিদ্ধান্ত এখনই নেই, সো দ্যাট ইন 2 years টাইম। এখনও জাতীয় দলের রাডারে থাকা অনেক ক্রিকেটারই নিয়মিত যাওয়া আসা শুরু করেছেন যুক্তরাষ্ট্রে। ভবিষ্যতের ভাবনাতে এখানেই থিতু হওয়া বাংলাদেশের ক্রিকেট কাঠামোকে আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে যেন এমন সব নীরব প্রস্থান। বর্ষণ কবির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র।
ফুটবল ঘরের মাঠে বাংলাদেশকে ভিন্ন দল মনে করেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে ঢাকায় খেলতে আসা দলটি প্রচণ্ড গরম ও দর্শকদের নিয়ে তেমন চিন্তিত নন। কাল বিকেল 4:45 শুরু হবে ম্যাচ। সামর্থ্য অনুযায়ী সেরা খেলাটাই খেলতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। রিপোর্ট কুশল ইয়াসিরের। ফিফা র্যাঙ্কিংয়ের 24তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান 184তম। 160 ধাপ এগিয়ে থাকা দলটির জানা আছে ঘরের মাঠে সবাই সর্বোচ্চ সুযোগটা নিতেই চাইবে। প্রচণ্ড গরম আর কিংস এরিনায় প্রায় 15,000 দর্শকের সামনে খেলতে হবে সফররত দলটির। যদিও কন্ডিশন ও গ্যালারি ভর্তি দর্শক নিয়ে আলাদা করে ভাবছে না সকারুরা। আমরা জানি সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশ বেশ ভালো ফুটবল খেলেছে, তবে আমরা আলাদা কন্ডিশনে খেলে অভ্যস্ত। এই দলটি মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে প্রায় লাখখানেক দর্শকের সামনে। অনেক সময় পরিস্থিতি আমাদের বিপক্ষে ছিল, তবে এমন চাপগুলো নিতে সক্ষম আমার দল। নভেম্বরে মেলবোর্নে প্রথম লেগে 7-0 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচটির ভুল থেকে শিক্ষা নিয়েছে জামাল ভুঁইয়ারা। অধিনায়কের দাবি, দর্শকদের তারা আরো ভালো ফুটবল উপহার দিতে সক্ষম। আমার জন্য ভালো হবে। অফকোর্স যখন আমরা মেলবোর্নে খেলছি অনেক ঠান্ডা ছিল, অনেক প্লেয়ার হাত হ্যান্ড গ্লাভস পরছে ওই সময়, বাট দিস ইজ আওয়ার হোম ম্যাচ। আমার সাপোর্টার্স আছে, ফ্যান্স আছে, তারপরে ফ্যামিলি মেম্বার্স আসবে। দোজ ফ্যাক্টরস আর মোটিভেশন ফর আস। আর আমরা তো সবাই শো করতে চাই that 7-0 loss was a mistake, and we want people to forget about that, what happened in Melbourne. So কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh. আই গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে তৃতীয় রাউন্ডে পৌঁছেছে সকারুরা। 1 পয়েন্ট নিয়ে তলানিতে থাকা বাংলাদেশ আগেই ছিটকে গেছে বাছাই পর্ব থেকে। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।